হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সবাই বুঝতেই পারছি যে আজকে কিন্তু আমরা মাধ্যমিক 2025-এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্টের থেকেও খুব সোজা অঙ্কের একটা চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে কথা বলতে চলে এসেছি। এর আগে পাটিগণিতের যে ভিডিও আমি দিয়েছিলাম, অর্থাৎ সরল সুদের যে ভিডিও আমি দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে পাটিগণিত থেকে আমাদের টোটাল যে নাম্বার আসে এবং তার মধ্যে সব থেকে যে দুটো ইজি চ্যাপ্টার, সেটা হচ্ছে একটা কি সরল সুদ, আর একটা হচ্ছে আমাদের এই অংশীদারি কারবার। তো সরল সুদটা আমরা কভার করে ফেলেছি। তো আজকে আমরা একটু অংশীদারি কারবার নিয়ে কথা বলবো। অংশীদারি কারবার এই চ্যাপ্টারটাকে আমরা ইংলিশে কি বলি? পার্টনারশিপ বিজনেস। ঠিক আছে, এর একটা নাম আছে কি? পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস। তাহলে নাম থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে চ্যাপ্টারটাতে আমাদের মূলত কি ধরনের অঙ্ক করতে হবে। আমি সবসময় বলি যে কোনো চ্যাপ্টারের অঙ্ক শুরু করার আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে সেই চ্যাপ্টার থেকে আমরা কি ধরনের অঙ্ক করতে চলেছি। দেখ, নামেই আছে পার্টনারশিপ। আচ্ছা, পার্টনারশিপ কখনো একা একা হয়? নিশ্চয়ই না। মিনিমাম দুজন লাগে আমাদের, তাই তো? মিনিমাম দুজন থাকলে তাকেই আমরা কি বলি? পার্টনারশিপ। দুইয়ের থেকে বেশিও থাকতে পারে। তার মানে এই যে চ্যাপ্টার অংশীদারি কারবার, এখানে আমরা সেই ধরনের অঙ্ক করব যেখানে দুই বা তার বেশি লোক মিলে কোনো একটা বিজনেস করবে, আর সেই বিজনেসে কি লাভ হলো, কি ক্ষতি হলো, কে কত টাকা পেলো, এইসব নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ধরে নিচ্ছি যে দুটো লোক আছে, ঠিক আছে, এ আর বি। এরা ডিসাইড করেছে আমরা দুজন মিলে একটা বিজনেস স্টার্ট করব। ভালো কথা। এ আর বি এর মধ্যে এ বললো যে দেখ, আমি তো বেশি টাকা ইনভেস্ট করতে পারবো না, আমি 2000 টাকা ইনভেস্ট করছি। ঠিক আছে। আর বি বললো ঠিক আছে, আমি আরেকটু বেশি করে দিচ্ছি, আমি 6000 টাকা ইনভেস্ট করছি। এই যে আমি বললাম যে এ আর বি 2000 আর 6000 টাকা ইনভেস্ট করলো। কি করলো? ইনভেস্ট। তার মানে এটা কি? এদের ইনভেস্টমেন্ট। এখান থেকেই আমরা আমাদের অংশীদারি কারবার এটার প্রথম টার্ম পেয়ে গেলাম কি? ইনভেস্টমেন্ট। তার মানে কোনো ব্যবসা শুরু করতে গেলে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হয় সেটা হলো আমাদেরকে কিছু টাকা ইনভেস্ট করতে হয় বা নিয়োগ করতে হয়। এই যে প্রাথমিক কিছু টাকা আমরা ইনভেস্ট করি বা নিয়োগ করি, এটাকেই কি বলে? আমাদের ইনভেস্টমেন্ট বা ক্যাপিটাল, অর্থাৎ মূলধন। তাহলে ব্যবসা করার জন্য আমাদের প্রথমেই যে জিনিসটার প্রয়োজন সেটা কি? সেটা হলো মূলধন। মূলধন। এবার ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে, মূলধনটাকে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে আমি লাভ পেয়ে যাবো না, আমাকে তো কিছু সময় সেই মূলধনটাকে দিয়ে কোনো কাজ করতে হবে, তাই তো? তাহলে সেই আমাদের ব্যবসা করার জন্য আমাদের দ্বিতীয় প্রয়োজনীয় ফ্যাক্টরটা কি? সেটা হলো সময় বা টাইম। সময়। এই দুটো জিনিসকে আমরা যদি এবার ঠিক করে কাজে লাগাই, তাহলে আমরা গিয়ে 3 নম্বরে যে পার্টটা পাবো সেটাই হলো কি? আমাদের লাভ বা প্রফিট। তাহলে দুজন বা তার বেশি পার্টনার মিলে কিছু, প্রত্যেকের যার যা পক্ষে সামর্থ্য, সেই অনুযায়ী সে তাদের মূলধনটাকে কিছু সময়ের জন্য ইনভেস্ট করে এবং তারপরে একটা লাভ পাওয়া যায়, সেখান থেকে প্রত্যেকে কিছু করে লভ্যাংশ পায়। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে আমাদের গল্পে প্রথমেই কিন্তু এ আর বি দুজন মিলে একটা ব্যবসা শুরু করেছিল, সেখানে এ কত টাকা ইনভেস্ট করেছিল? 2000 টাকা। আর বি ইনভেস্ট করেছিল হচ্ছে 6000 টাকা। এবারে এরা বললো যে দেখ, আমরা তো প্রথমেই ব্যবসা শুরু করছি, এটা প্রথমে খুব বেশি সময়ের জন্য আমরা ইনভেস্ট করবো না, আমরা দুজনেই 1 মাসের জন্য ইনভেস্ট করব। ঠিক আছে। তাহলে দুজনেই কতদিনের জন্য ইনভেস্ট করলো? 1 মাস। ঠিক আছে। এবং এই 1 মাস সময়ের পরে দেখা গেল যে ব্যবসায় 12,000 টাকা লাভ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 16,000 টাকা লাভ হয়েছে। আমি ধরে নিলাম যে এই 1 মাস পর ব্যবসায় আমাদের লাভ কত হলো? 16,000 টাকা। খুব ভালো কথা। তাহলে এবার যখন লাভ হয়েছে, তখন এবার দুজনেই তো তাহলে লভ্যাংশ নেবে। লভ্যাংশ মানে কি? সেই লাভটাকে দুজনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। কিন্তু এখানে দুজন আছে, তাহলে কি আমরা 16,000-কে 2 দিয়ে ভাগ করে দুজনকে সমান সমান 8,000 8,000 করে দেব? না। আমরা খুব সহজ ভাবে কোন রকম কোনো অঙ্কের ফর্মুলা, কোনো নিয়ম, এসব কিচ্ছু না ভেবে খুব সহজ ভাবে কিন্তু একটা জিনিস বুঝতে পারছি। সেটা কি? সেটা হলো দুজনেই 1 মাসের জন্য ইনভেস্ট করেছে, মানে সময়টা দুজনের জন্যই এক, তাই সময়টা এখানে কোনো ফ্যাক্টর নয়। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বি এর থেকে বেশি টাকা ইনভেস্ট করেছে।
তার মানে বি এর জন্যই বেশি লাভ এসছে। তার মানে যখন প্রফিট এলো তখন তো বি এরই বেশি টাকা পাওয়া উচিত, তাই না? আমি যদি বেশি টাকা ইনভেস্ট করি তাহলে আমি তো বেশি লাভটা নেব। এটা খুব সিম্পল বিষয়। তাহলে এবার যেই আমাদের 16,000 টাকা লাভ এলো, বি বললো তাহলে আমি তো বেশি লাভ পাবো, এ বললো একদম তাই। তাহলে প্রথমেই এরা বললো তাহলে দেখি তাহলে আমরা কি রেশিওতে তাহলে আমরা ইনভেস্ট করেছিলাম। তাহলে প্রথমে আমরা কি বের করব, মূলধনের অনুপাত। কে কত টাকা করে লভ্যাংশ পাবে সেটা বের করার জন্য এবার আমরা কি বের করব, মূলধনের অনুপাত। মূলধনের অনুপাতে গিয়ে দেখলাম যে আমাদের এ দিয়েছিল হচ্ছে 2,000 টাকা, তাই তো, আর বি দিয়েছিল 6,000 টাকা। এবার এ আর বি 2,000 আর 6,000 টাকা করে দিল, তাহলে এদের অনুপাত করলে আমরা কত টাকা পাবো, আমরা পাবো হচ্ছে 1:3। তাহলে এবার আমরা প্রত্যেকে জানি যে এইরকম কোনো অনুপাত আমাদের যখন দেওয়া থাকে তখন আমরা কার ভাগে ঠিক কতটা যাবে সেটা আমরা কিসের মাধ্যমে বের করি, আনুপাতিক ভাগাহার। ঠিক একইভাবে এখানেও কিন্তু আমরা আনুপাতিক ভাগাহারের মাধ্যমে এ আর বি এর লাভটা বের করছিলাম, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী এ এর কত টাকা পাওয়া উচিত, এ টোটাল আমাদের লাভ হয়েছিল কত, 16,000 টাকা, আর এ এর জন্য হচ্ছে 1, আর আনুপাতিক ভাগাহারে 1 + 3 করে আমাদের হয়ে গেল 4। তাহলে এখানে কেটে দিলাম, এটা হয়ে গেল 4,000। তাহলে এ পেয়ে গেছিল হচ্ছে 4,000 টাকা। এবার বি এর টাকাটা আমরা 16,000 থেকে 4,000 মাইনাস করলেও পাবো, আবার যদি আমরা এরকম আনুপাতিক ভাগাহার দিয়েও বের করতে চাই তাহলে কি হবে, 16,000 × 3/4, কারণ 1:3, এখানে 3টা বি এর জন্য আমরা নিয়েছিলাম। তাহলে আবার আমরা কেটে দিলাম এটাকে, তাহলে কত হয়ে গেল, 12,000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই লাভটাকে ঠিক একদম এদের রেশিওর সঙ্গে সমান করে আনুপাতিক ভাগাহার করে এ আর বি এর মধ্যে ভাগ করে নিতেই যাচ্ছিলাম। ঠিক এমন সময় এ বলল যে হ্যাঁ আমি তো টাকা কম দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি যে বিজনেসে বেশি সময় দিয়েছি। কি বললাম, আমরা লাভটাকে দুজনের মধ্যে আনুপাতিক ভাগাহারে ভেঙে ডিস্ট্রিবিউট করতেই যাচ্ছিলাম, এবং সেখানে আমরা কি দেখছিলাম যে এ পাচ্ছিল আমাদের 4,000 টাকা, এ আমাদের পাচ্ছিল হচ্ছে 4,000 টাকা, এটা এ, আর বি আমাদের পাচ্ছিল হচ্ছে কত, 12,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার একটা জিনিস কিন্তু নোটিস করার আছে, আমি আগের টপিকটাকে একটু সরিয়ে রেখে একটা অন্য জিনিস নিয়ে প্রথমেই কথা বলে নেব। তাহলে আমরা এ আর বি এর লভ্যাংশ তো পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা, আমরা যদি এ আর বি এর এই লভ্যাংশের অনুপাত বের করি তাহলে কেমন হয়, করে দেখি। এবার আমরা কি বের করছি, লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাতে এ আমাদের লাভ করেছিল কত, 4,000 টাকা, আর বি কত টাকা লাভ করেছিল, 12,000 টাকা। তাহলে এটার অনুপাত কত বেরোবে, 1:3। আচ্ছা, এবারে কি দেখছি, আমাদের লভ্যাংশের অনুপাতও 1:3 বেরোলো, কিন্তু আমাদের মূলধনের অনুপাতে তো 1:3 বেরিয়েছিল, কেন এরকমটা হলো, এটা কি কোইন্সিডেন্স? না, এটা কোনো কোইন্সিডেন্স কিন্তু নয়। আমি প্রথমেই বলেছিলাম যে যেহেতু এরা সবে সবে ব্যবসা শুরু করছিল, তাই এরা দুজনেই বলেছিল যে আমরা দুজনেই একই সময়ের জন্য টাকাটা ইনভেস্ট করি, এবং সেটা 1 মাসের জন্য। তো দুজনেই কিন্তু 1 মাসের জন্য টাকাটাকে ইনভেস্ট করেছিল, অর্থাৎ দুজনেই সমান একটা টাইম পিরিয়ডের জন্য টাকাটাকে ইনভেস্ট করেছিল, এবং সেই জন্য এরা ঠিক যে অনুপাতে ইনভেস্ট করেছিল, অর্থাৎ এদের মূলধনের পরিমাণ যা ছিল, এদের লভ্যাংশের অনুপাতও কিন্তু ঠিক সেটাই এসেছে। তার মানে কি দাঁড়ালো, যদি দুজন বা তিনজন, অর্থাৎ যদি পার্টনাররা সমান সময়ের জন্য নিজেদের মূলধনকে ইনভেস্ট করে তাহলে তাদের লভ্যাংশের অনুপাতও কিন্তু সমান হবে। তাহলে পয়েন্ট টু বি নোটেড, আমি কোথায় লিখবো, আমি এখানে লিখছি, তাহলে এটা হলো আমাদের প্রথম নোট। নোট কি, সমান সময়ের জন্য আমরা কি বলতে পারবো, মূলধনের অনুপাত is equals to লভ্যাংশের অনুপাত।
অর্থাৎ আমাদের যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে যে এ আর বি, আচ্ছা ধরলাম তিনজনের কথাই বলা হলো, এ বি সি তিনজন এত 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 টাকা 12 মাসের জন্য বা 1 বছরের জন্য ইনভেস্ট করেছিল এবং বছর শেষে এত টাকা লাভ হয়েছিল। তাহলে এবার বলো তো যে তিনজনের লাভের অনুপাতের লভ্যাংশের অনুপাতটা কত হবে? তাহলে কিন্তু আমরা আর এইসব আনুপাতিক ভাগাড়ের মাধ্যমে কে কত টাকা পেয়েছিল বা না পেয়েছিল এগুলো কিচ্ছু ক্যালকুলেট করব না। আমাদেরকে কি মনে রাখতে হবে? আমাদেরকে বলে দেওয়া রয়েছে যে তিনজনেই কিন্তু তাদের মূলধন সমান সময়ের জন্য ইনভেস্ট করেছিল। তাহলে আমরা কি করেছি, যদি সময়টা সমান হয় প্রত্যেকটা পার্টনারের জন্যই, তাহলে আমাদের কি হয়ে যাবে, মূলধনের অনুপাতটা তাদের লভ্যাংশের অনুপাতে সমান হয়ে যাবে। তার মানে আমরা শুধু মূলধনের অনুপাতটা বের করবো আর সেটাকেই আমরা বলে দেবো যেহেতু তিনজনই একই সময়ের জন্য নিজেদের টাকাটা ইনভেস্ট করেছে, সেই জন্য কিন্তু মূলধনের অনুপাতে আমাদের লভ্যাংশের অনুপাত হয়ে যাবে। তাহলে লভ্যাংশের অনুপাত থেকেও আমরা আবার আনুপাতিক ভাগাড়ে বের করে নিতে পারবো যে আমরা কে কত টাকা লাভ করেছিলাম। তাহলে এই ছিল আমাদের প্রথম কনসেপ্ট, যে সমান সময়ের জন্য মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতে সমান হবে। আচ্ছা, তো এই তো গেল আমাদের প্রথম জানার বিষয়। এবার আমি কি বলছিলাম, এবার আমরা আবার আমাদের এ আর বি তে ফিরে আসবো। ঠিক আছে, আমরা কি দেখছিলাম যে এ আর বি দুজনে 2000 আর 6000 টাকা করে ইনভেস্ট করেছিল, বছরের শেষে 16,000 টাকা লাভ হয়েছিল এবং 16,000 টাকা লাভের পরে বি বলছিল যে দেখ আমি তো বেশি টাকা ইনভেস্ট করেছি, তাহলে আমি বেশি লাভ পাবো, তাহলে আমি পাচ্ছি 12,000 টাকা, তুই পাচ্ছিস 4,000 টাকা। ঠিক এই সময় এ কি বললো যে আচ্ছা তুই বেশি টাকা ইনভেস্ট করেছিলিস আমি মানলাম, কিন্তু বিজনেসটা দেখলো কে? বিজনেসটা এই 1 মাস ধরে কি করতে হবে কি না করতে হবে সেই সময়টা তো আমি দিয়েছি। আবার বলছি, বিজনেস দেখা বা বিজনেসের সময় দেওয়া আর মূলধন কতদিন ধরে আমি খাটাচ্ছি এই দুটো কিন্তু সেম জিনিস নয়। মূলধন দুজনেই ইনভেস্ট করেছিল কতদিনের জন্য? 1 মাসের জন্য। এও 1 মাসের জন্যই 2,000 টাকা দিয়েছিল, বিও 1 মাসের জন্যই 6,000 টাকা দিয়েছিল। কিন্তু একটা ব্যবসা চালাতে গেলে তো অনেক রকম, শুধু তো ইনভেস্ট করলেই হয় না, অনেক রকম কাজ থাকে। যদি কর্মচারী থাকে তাদেরকে দেখার ব্যাপার থাকে, কখন কোন জিনিসটা কিনতে হবে, বিজনেসের জন্য কি কি কাজ করতে হবে, অ্যাডভার্টাইজিং এর জন্য কি করতে হবে, কিভাবে পুরো জিনিসটা এক্সিকিউট হবে, এগুলো ভাববার বিষয় থাকে। তাহলে এই সব কিছুর জন্য বা ক্লায়েন্ট জোগাড় করার ব্যাপার থাকে। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু এ বেশি সময় দিয়েছিল। তার মানে বিজনেসটাকে, এই যে আমাদের 14,000 টাকা, সরি 16,000 টাকা লাভ হয়েছিল, এই লাভের পিছনে এর তো অনেকটাই ভূমিকা রয়েছে। ও যদি এফর্টই না দিত তাহলে কি করে আর লাভ হতো, তাই না? তাহলে এ বলছে যেহেতু আমি এই বিজনেসটাতে বেশি সময় দিয়েছি, তার মানে কি বিজনেসটাকে চালু করবার জন্য, সেখান থেকে আর্ন করবার জন্য যেহেতু আমি বেশি এফর্ট দিয়েছি, তাহলে তো আমার টাকা পাওয়া উচিত। তাহলে আমি কিন্তু এখান থেকে একটা টাকা নেব। বললো ঠিক আছে, তাহলে কত টাকা নেবে? এ বললো যা লাভ হয়েছে, যাই লাভ হোক, আমি কিন্তু প্রতি মাসে এর জন্য 4,000 টাকা করে নেব। ঠিক আছে, তাহলে প্রথম মাসে আমরা কি দেখলাম যে আমাদের লাভ কত হয়েছিল? 16,000 টাকা। সেখান থেকে এ বলে দিল যেহেতু আমি বেশি সময় ধরে বিজনেসটাকে দেখবো, আমি সময় দেব, সেই জন্য কিন্তু 4,000 টাকা আমার লাগবে প্রতি মাসে দেখাশোনার জন্য, অর্থাৎ সাম্মানিক বাবদ। দুজনেই এগ্রি করলো। তাহলে এবার আমরা প্রথমে তো লাভ থেকে ভাগ করছিলাম দুজনের মধ্যে আনুপাতিক ভাগাড় তাদের মূলধনের ভিত্তিতে, কিন্তু যেহেতু এর কন্ট্রিবিউশন বিজনেসে একটু হলেও বেশি আছে, তাই একে তখন ঠিক করা হলো যে ঠিক আছে আমাদের যা লাভ হবে তার মধ্যে থেকে আমরা প্রথমেই 4,000 টাকা এর জন্য সরিয়ে রাখবো। আমাদের যদি এর থেকে বেশিও লাভ হয় বা কম লাভ হয়, যাই হোক না কেন, 4,000 টাকা এর মধ্যে আগে একে আমরা দিয়ে দেবো। তারপর বাকি যে টাকাটা আমাদের থাকবে সেটাকে আমরা আমাদের মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে আমাদের এই যে কন্ডিশনটা প্রথমে আমরা লিখেছিলাম এটা আর অ্যাপ্লিকেবল হলো না। তাহলে কি হয়ে গেল? তাহলে এই লাভের মধ্যে থেকে 4,000 টাকা আমরা এ কে দিয়ে দিচ্ছি। 4,000 টাকা, ঠিক আছে, 4,000 টাকা। তাহলে বাকি থাকলো কত? 12,000 টাকা। এই 4,000 টাকা কিসের জন্য পেলো? এ পাচ্ছে, এ পেলো, হ্যাঁ, দেখাশোনার জন্য। এবারে কন্ডিশন অনুযায়ী কি, এই যে 12,000 টাকা আমাদের অবশিষ্ট হলো, 4,000 টাকা দেখাশোনার জন্য একে দেওয়ার পর এই যে 12,000 টাকা বাকি রইলো, এটাকে এবার ওরা কি করবে? নিজেদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে তাই যদি করে, তাহলে এবার এ কত টাকা পাচ্ছে দেখি টোটাল। তাহলে এখন আমাদের হাতে কত আছে? 12,000 টাকা। সেখান থেকে এর জন্য আমরা দেখছিলাম কি মূলধনের অনুপাতে এই 1, তাই তো? তাহলে 1/4, তার মানে এটাকে যদি আবার কাটি তাহলে হবে হচ্ছে 4,000। তাহলে এ পেলো হচ্ছে 4,000 টাকা, আর বি কত পেয়ে যাবে? আমরা 12,000 থেকে 4,000 বাদ দিয়ে বা আনুপাতিক ভাগাড় করে বের করে নেবো, কত পেয়ে যাবে? 8,000 টাকা। হলো? তাহলে এ আগে কত টাকা নিয়েছিল? 4,000 টাকা,
আর বি কত টাকা পেলো, আর বি কিন্তু শুধু তাহলে এই বাকি যে 12,000 তার মধ্যে থেকে 8,000 টাকা পেলো। তাহলে এ টোটাল লাভ হলো আমাদের কিন্তু 4 + 4 অর্থাৎ 8,000 টাকা, আর বি এরও আমাদের লাভ হয়ে গেল হচ্ছে 8,000 টাকা। তাহলে এই একটা বিষয় আমাদের জানার ছিল যে এটা তো ঠিক আছে যে যখনই দুজন বা তিনজন কোন একটা বিজনেসে ইনভেস্ট করবে তখন তাদের মূলধনের ভিত্তিতে সেই লভ্যাংশটা পাবে, কিন্তু যদি দেখা যায় এর মধ্যে কেউ সেই বিজনেসে কোনো বেশি এফর্ট দিচ্ছে, শুধু বেশি এফর্ট দিচ্ছে বলে নয়, এরকম হতে পারে যে সেই বিজনেসের জন্য হয়তো প্রত্যেক মাসে একটা খরচা আছে। কিরকম খরচা? যদি কর্মচারী থাকে হয়তো সেই কর্মচারীদেরকে আমাদেরকে প্রত্যেক মাসে একটা বেতন দিতে হবে, বা হয়তো দেখা গেল যে একটা অফিস আমরা নিয়েছি, ঠিক আছে, হয়তো আমি আর আমার বন্ধু মিলে একটা অফিস চালাবো বলে ঠিক করেছি বা একটা স্কুল চালাবো বলে ঠিক করেছি, এবং তার জন্য আমরা একটা বিল্ডিং নিয়েছি। তো বিল্ডিংটা আমরা কিনিনি, এবং যার বিল্ডিং সে আমাদেরকে বিল্ডিংটা ইউজ করতে দিয়েছে, আমাদেরকে বলে দিয়েছে পরিবর্তে যে দেখো তোমাদেরকে আমি বিল্ডিংটা ইউজ করতে দিয়েছি, এর জন্য তোমরা প্রত্যেক মাসে আমাকে 10,000 টাকা করে দেবে তোমাদের লাভের মধ্যে থেকে। এরকম ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে লাভটা হবে অর্থাৎ আমাদের ব্যবসার জন্য আমাদের যে খরচাগুলো প্রত্যেক মাসে বাঁধা ধরা হিসেবে হবে বা প্রত্যেক বছর বাঁধা ধরা যে খরচাগুলো থাকবে, সেই খরচাটাকে আমরা প্রথমেই আমাদের লভ্যাংশ থেকে বাদ দিয়ে দেবো, আমাদের লাভের যে অ্যামাউন্ট থাকবে সেখান থেকে বাদ দিয়ে দেবো, এবং তারপরে বাকি যে অ্যামাউন্টটা আমাদের হাতে থাকবে সেটাকে আমরা যারা পার্টনার রয়েছে বিজনেসে তাদের মধ্যে মূলধনের অনুপাতে কিন্তু ভাগ করে দেবো। আচ্ছা, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তো এই তো গেল একটা কনসেপ্ট। এবারে আরো একটা বিষয় রয়েছে যেটা আমাদেরকে একটু জানতে হবে। কি? তাহলে এবার দেখি। অংশীদারি কারবার কিন্তু আবার হয় দু রকমের। একটা হয় কি সরল অংশীদারি কারবার, আর একটা হয় মিশ্র অংশীদারি কারবার। কি বললাম? অংশীদারি কারবার দু রকমের হয়, একটা কি সরল, 2 নম্বরটা হচ্ছে মিশ্র। আচ্ছা, এই দুটোর মধ্যে তফাৎ কি? সরল অংশীদারি কারবার যেটা হয় সেটাতে বিজনেসের মধ্যে যে পার্টনাররা থাকে তারা তাদের মূলধন বা ক্যাপিটালটা প্রত্যেকে সমান সময়ের জন্য ইনভেস্ট করে। তার মানে কি? তার মানে ধরা যাক এ, বি আর সি তিনজনে মিলে কোনো একটা ব্যবসা শুরু করলো, এবং এ এবং প্রত্যেকে নিজেদের যার যা ক্ষমতা সেই অনুযায়ী ইনভেস্ট করলো, এবং এও 1 বছরের জন্য ইনভেস্ট করলো, বিও 1 বছরের জন্য ইনভেস্ট করলো, সিও 1 বছরের জন্য ইনভেস্ট করলো। ঠিক আছে, যে যতটুকুই করে থাকুক না তারা প্রত্যেকেই কিন্তু একদম সেম সময়ের জন্য ইনভেস্ট করলো, এবং এর ফলে কি হবে? এর ফলে তারা তাদের প্রত্যেকের বছরের শেষে যে লাভটা হবে সেটা কিন্তু তাদের মূলধনের অনুপাতের যেটা সেটার সঙ্গে ইকুয়াল হবে। সময়টা এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনে কোনো ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে না, অর্থাৎ সময়টাকে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আর কাউন্টই করবো না, ওটাকে বাদ দিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতে সমান হয়ে যাবে। এই যে এটা গেল হচ্ছে সরল অংশীদারি কারবার। ঠিক আছে, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে এবার মিশ্র অংশীদারি কারবারটা কি? ধরা যাক এ, বি আর সি তিনজনে মিলে একটা বিজনেস শুরু করছে। এ, আচ্ছা ধরছি এ বিজনেস শুরু করছে, বি আর সি হচ্ছে ওর পার্টনার। ঠিক আছে, এবার এ বললো যে আমি আমার টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করব। এ বললো আমি 12 মাসের জন্য 20,000 টাকা ইনভেস্ট করছি, মানে 1 বছরের জন্য। ঠিক আছে, বি বললো বিজনেসে তো যেমন লাভ আছে সেরকম তো ক্ষতিও আছে, তো বি বললো যে না বাবা, আমি বাবা একবারই অত টাকা ইনভেস্ট করতে যাবো না, তখন বাই চান্স যদি আমার লস হয়ে যায়, তো আমি কি করব, আমি 15,000 টাকা ইনভেস্ট করব 3 মাসের জন্য। ঠিক আছে, বি বললো আমি 15,000 টাকা ইনভেস্ট করব 3 মাসের জন্য করব, আর সি বললো যে না না আমি অত টাকাও ইনভেস্ট করব না, আমি 5,000 টাকা ইনভেস্ট করব, কিন্তু আমি সময়টা একটু বাড়িয়ে দিলাম, আমি 6 মাসের জন্য করব। তাহলে কি দাঁড়ালো? এ 20,000 টাকা, সরি 20,000 টাকা ইনভেস্ট করছে, 20,000 টাকা ইনভেস্ট করছে 12 মাসের জন্য। বি কত টাকা ইনভেস্ট করছে? 15,000 টাকা, কিন্তু সময়টা খুব কম, 3 মাসের জন্য। আর সি কত টাকা ইনভেস্ট করছে? ও বললো আমি 5,000 টাকা ইনভেস্ট করব, এবং সময়টা আর একটু বেশি, যেহেতু টাকাটা খুব কম তাই সময়টা একটু বাড়িয়ে দিয়েছে, বললো আমি 6 মাসের জন্য ইনভেস্ট করব। ঠিক আছে, তাহলে এবারে যদি আমাদেরকে এদের মূলধনের অনুপাত বের করতে হয়, তাহলে আমরা একটু আগে ঠিক যেরকম করছিলাম যে প্রত্যেকের মূলধনের অনুপাত মানে এ, বি আর সি এর জন্য এখানে 20,000 * 15,000 * 5,000 করে দেবো, দিয়ে আমাদের 4:3:1 বেরিয়ে যাবে,
তারপর আমরা প্রফিটের সঙ্গে সেটাকে ভাগ করে নেব, তাহলে কি হয়ে যাবে? উত্তর হচ্ছে না। কেন? তার কারণ এখানে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা সময়ের জন্য ইনভেস্ট করেছে। এ 20,000 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, বি 15,000 টাকা 3 মাসের জন্য ইনভেস্ট করেছে, আর সি 5,000 টাকা 6 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাই এখানে আমাদের প্রত্যেকের যে লভ্যাংশের অনুপাত সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে? লভ্যাংশের অনুপাত মানে আমরা কি জানি? মূলধনের অনুপাত। তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে? এখানে এসে আমরা একটা ফর্মুলা ইউজ করব। কিরকম ফর্মুলা? এটা হচ্ছে আমাদের নোট নাম্বার 2, প্রত্যেকে নোট করবে, নোট, ঠিক আছে? এখানে আমরা যে জিনিসটা ইউজ করব, আমরা কি করব? প্রত্যেকটাকে 1 মাসের রেসপেক্টে বিচার করব। কিরকম? এখানে আমরা কি করব? P equals to I into T, এই ফর্মুলাটা ব্যবহার করব। তার মানে কি? প্রফিট ইকুয়ালস টু ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তার মানে এখানে আমাদের A is to B is to C, এই যে লভ্যাংশের অনুপাত A, B আর C এর, সেটা আমরা কি করে বের করব? প্রত্যেকে যত টাকা করে ইনভেস্ট করেছে তার সঙ্গে তার সময়টাকে গুণ করে করে আমরা প্রত্যেকের জন্য লভ্যাংশটাকে বের করব। কিরকম? এর জন্য আমাদের হয়ে যাবে কি 20,000 ইন্টু 12, বি এর জন্য আমরা কি লিখবো? 15,000 ইন্টু 3, আর সি এর জন্য আমরা কি লিখবো? 5,000 ইন্টু 6। শূন্য 3টে করে প্রত্যেকটাতেই আমরা অমিট করতে পারবো, আর 5 দিয়ে করলে এটাতে 4 হবে, 4 3 আর এটা 1, 4 3 1, আর 3 দিয়ে করলে 4 1 2, তাই তো? আচ্ছা, আমি একটু এখানটায় কাটাকুটি করছি। 3টে করে শূন্য প্রত্যেকটাতেই বাদ চলে গেল। এটাকে যদি 5 দিয়ে করি তাহলে এখানে হয়ে যাবে 4, এটাকে 5 দিয়ে করলে হয়ে যাবে 3, আর এটাকে 5 দিয়ে করলে হয়ে যাবে 1, এটাকে 3 দিয়ে করলে হয়ে যাবে 4, এটাকে 3 দিয়ে করলে 1, এটাকে 3 দিয়ে করলে 2, তাহলে কত হলো? 4 4 16 is to 3, 16 is to 3 is to 2। তাহলে আমাদের লভ্যাংশের অনুপাত কি হয়ে গেল? 16:3:2। আচ্ছা, আমি এখানে কাটাকুটি করেছি বলে কিন্তু সবাই যে সেটাই করবে তার কোনো মানে নেই, মানে তোরা কিন্তু সেটা একদমই করবি না, কারণ অনুপাতে কিন্তু এরকম ভাবে কাটাকুটি করা যায় না। আমি যেহেতু এখানে একটা রাফ ক্যালকুলেশন করছি তাই আমি এখানে বোঝার সুবিধার জন্য করেছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এখানে এই অনুপাতের মধ্যে কোনো কাটাকুটি করবে না, করলে সেটাকে তোমরা নিজেরা রাফে করে নিয়ে তারপর এখানে খাতায় পুট করবে, ঠিক আছে? তাহলে যেহেতু তিনজনে 3টে আলাদা আলাদা সময় ধরে আমাদের ইনভেস্ট করেছিল মূলধনটা, তাই আমাদের লভ্যাংশটাও কিন্তু ঠিক সেইভাবেই বেরোবে। লভ্যাংশটা বের করার সময় আমরা কি করব? আমরা অ্যাপ্লাই করব P equals to I into T ফর্মুলা। এখানে P মানে কি? P মানে হচ্ছে প্রফিট, I হচ্ছে ইনভেস্টমেন্ট, আর T হচ্ছে টাইম। তাহলে আমাদের লভ্যাংশের অনুপাত বেরিয়ে গেল। এবার তাহলে কি? এবার আর কিছুই না, একদম আগের বারের মতনই। আমাদের যদি আমরা ধরে নিচ্ছি লাভ আমাদের হয়েছিল কত? আমাদের লাভ হয়েছিল 21,000 টাকা, ঠিক আছে? লাভ হয়েছিল আমাদের 21,000 টাকা। তাহলে এ কত টাকা পাবে? এ পাবে হচ্ছে 21,000, একদম একই রকম ভাবে আনুপাতিক ভাগাড়ের মতন করেই 16, 3 আর দিয়ে 5 আর 21, 1,000। এ পেয়ে গেল হচ্ছে আমাদের 16,000 টাকা। বি কত পাবে? 21,000 ইন্টু 3/21, 3,000 টাকা। আর সি পাবে হচ্ছে 21,000 ইন্টু 2/21, তার মানে 2,000 টাকা। অর্থাৎ আমাদের সরল যে অংশীদারি কারবার সেটার ক্ষেত্রে কি হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু খেয়াল করে দেখলে আমরা এই একই ফর্মুলা ইউজ করছি, কিন্তু সেটার ক্ষেত্রে যেহেতু আমাদের এই সময়টা কনস্ট্যান্ট থাকে তাই আমাদের P equals to I হয়ে যায়। যেহেতু T আমাদের কনস্ট্যান্ট হয়, অর্থাৎ আমরা তিনজনেই যেহেতু সেম সময়ের জন্য ইনভেস্ট করছিল, তাই T টাকে আমরা ক্যালকুলেট করি না, তখন আমাদের কি হয়ে যায়? P equals to I। তার মানে কি? ইনভেস্টমেন্ট বা মূলধনের যেটা অনুপাত সেটা আমাদের কি হয়ে যায়? প্রফিটের অনুপাত। কিন্তু মিশ্র অনুপাতের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকে আলাদা আলাদা সময়ের জন্য নিজেদের টাকা ইনভেস্ট করতে পারে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটাকে পুরোপুরি ভাবে কাজে লাগাতে পারি
এবং তখন আমরা এই P equals to I cross T, I into T এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রত্যেকের লভ্যাংশের অনুপাত বের করতে পারি। তো এই ছিল চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট। এই চ্যাপ্টারের থেকে সোজা মাধ্যমিক 2025-এ আর দ্বিতীয় কোনো চ্যাপ্টার আছে বলে আমার মনে হয় না, তাই পাটিগণিত থেকে এই চ্যাপ্টারটা কিন্তু মাস্ট। এবারে আমি এই চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক একটু বলে দিচ্ছি, তোরা প্রত্যেকে সেইগুলোকে মার্ক করে নিবি। আশা করছি এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি। তাহলে আমরা এবার সাজেশন গুলো দেখে নিই। আচ্ছা, আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে আমরা শুধু প্রফিটই বের করতে পারবো তা কিন্তু নয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদেরকে প্রফিটটাই বলে দেওয়া আছে, অর্থাৎ তিনজনে ঠিক কত টাকা করে পেয়েছে আমাদেরকে সেটাই বলে দেওয়া আছে, এবং তিনজনে কত টাকা করে ইনভেস্ট করেছিল আমাদেরকে সেটাও বলে দেওয়া আছে। কি বলে জিজ্ঞেস করেছে? আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এবার তাহলে বলো যে প্রত্যেকে কতটা সময়ের জন্য টাকাগুলোকে ইনভেস্ট করেছিল। তাহলে তখন আমরা কিভাবে বের করবো সেটাও কিন্তু আমরা এই ফর্মুলা থেকেই পেয়ে যাবো। কি রকম? আমাদের যদি প্রফিট আর ইনভেস্টমেন্ট বলে দেওয়া থাকে তাহলে কত সময়ের জন্য তারা টাকাটা ইনভেস্ট করেছিল সেটার জন্য আমরা কি করব? T equals to P/I। সিমিলারলি আমাদের যদি এটা বলে দেওয়া থাকে যে প্রত্যেকে কত সময়ের জন্য টাকাটাকে ইনভেস্ট করেছিল এবং কত টাকা প্রফিট পেয়েছিল, তাহলে এবার বলো যে কে কত টাকা ইনভেস্ট করেছিল, সেটাও কিন্তু আমরা এই ফর্মুলা থেকেই পেয়ে যাব। তার মানে যদি আমাদেরকে P আর T বলে দেওয়া থাকে তাহলে আমরা কি করব? তার মানে যদি আমাদেরকে P আর T বলে দেওয়া থাকে তাহলে আমরা কি করব? আমরা লিখবো I equals to P/T। ঠিক আছে, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো দুটো বলা থাকলে আর একটা আমরা যেটা বলা থাকবে না, যেটা আননোন থাকবে, সেটাও কিন্তু আমরা এই যে ছোট্ট ফর্মুলা এটার মাধ্যমে কিন্তু বের করে নিতে পারবো। তাহলে মূলত দুটো ফ্যাক্টর মাথায় রেখে আমরা চ্যাপ্টারটাতে কাজ করব, একটা কি মিশ্র এবং একটা হচ্ছে সরল, এবং এই দুটোর জন্য আমরা এই দুটো ফ্যাক্টরকে বা দুটো ছোট ছোট ফর্মুলাকে মাথায় রেখে দেবো। আর এছাড়া আর যা যা কন্ডিশন সেগুলো আমাদের কোশ্চেনে বলা থাকবে এবং সেগুলো আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন করতে করতে জেনে যাব। আচ্ছা, এবার চলে আসি একটু সাজেশন নিয়ে। এবার কিন্তু মনে রাখবি এবছরের পরীক্ষার জন্য কোষে দেখি 6.2 আর অংশীদারি কারবার অর্থাৎ কোষে দেখি 14 এই দুটোই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রত্যেকেই চেষ্টা করবি এই দুটো যে চ্যাপ্টার রয়েছে সেগুলো করে যাওয়ার। তা কোষে দেখি 14 আমি যেটা বললাম গোটা চ্যাপ্টারটাই খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে থেকে আমি কয়েকটা অঙ্ক একটু আলাদা করে মার্ক করেছি, তোরা সেগুলো একটু দেখে নে। যেমন কোষে দেখি 14 এর মধ্যে রয়েছে 3, 5, 9, 10, 11, 12, 13, 14, 15 আর উদাহরণের 11 অঙ্কটা, এই অঙ্কগুলো মেইনলি আমি বলেছি 5 মার্কস এর জন্য। ঠিক আছে, 5 মার্কস এর জন্য। আর কোষে দেখি শেষেই রয়েছে 16 ABC আর 17 মনে হয় 1, 2, 3, 4 রয়েছে। তো 16 অঙ্কগুলো 1 মার্কস এর জন্য আসবে, অর্থাৎ MCQ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এগুলোতে আসতে পারে। আর এই 17 অঙ্কগুলো হচ্ছে গিয়ে 2 মার্কস এর জন্য। তাহলে গোটা চ্যাপ্টার থেকে 1, 2 আর 5 মার্কস এর কোশ্চেন কভার হয়ে গেল। আবারও বলছি কোষে দেখি 14 থেকে 3, 5, 9, 10, 11, 12, 13, 14, 15 অর্থাৎ একদম 9 থেকে 15 পর্যন্ত আমাদেরকে টানা করতে হবে। আর উদাহরণের 11 অঙ্কটা আর 16 ABC আমরা করব 1 নম্বরের অঙ্কের জন্য আমরা করে রাখবো 16 ABC, আর 17 অঙ্কগুলো আমরা করবো হচ্ছে 2 মার্কসের অঙ্কের জন্য, আর উপরের অঙ্কগুলো 5 মার্কসের অঙ্কের জন্য। এর মধ্যে আমি যদিও 10, 11, 12, 14, 15 উদাহরণের 11 এগুলোকে আলাদা করে স্টার দিয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে শুধু ওইগুলো করলেই হবে, বাদ বাকিগুলো বাদ দিয়ে দেবো, একদমই না। ওইগুলো ওগুলো একটু বড় অঙ্ক এবং একটু ক্যালকুলেশনের অঙ্ক, কঠিন কিছু না। তবে ওইগুলো করলে বাদ বাকি সবগুলোই করতে পারা যায় আর কি, মানে ওগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু করতেই সবগুলোই হবে। ঠিক আছে, আর খুব বেশি অঙ্ক তো বেঁচে থাকবে না চ্যাপ্টারটা, তাই কেউ যদি পারে সে সবটাই করে রাখবে, আর যদি না পারিস তাহলে এইগুলো করলেই যথেষ্ট। ঠিক আছে, এবারে আমি এখান থেকে দুটো অঙ্ক তোদেরকে করে দেখিয়ে দেবো, আশা করছি যে বুঝতে সুবিধা হবে। তো এবার আমরা সরাসরি চলে আসবো অঙ্কে। অঙ্কের মধ্যে আমি বললাম যে আমি 11 অঙ্কটা করাচ্ছি। দেখ 11 অঙ্কে কি বলা রয়েছে, বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা নিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে আমাদেরকে বের করতে বলেছে। তো এখানে আমরা বুঝতেই পারছি যে এক একজনের টাকা কিন্তু এক একটা সময়ের জন্য ইনভেস্ট ছিল, অর্থাৎ যে সেই সময়ের জন্য আরো ইনভেস্ট ছিল সেটা কিন্তু সেম নয়। তাহলে এটা আমাদের একটা মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক, তাই তো। তো আমরা অঙ্কটা শুরু করছি। আচ্ছা, আমি কিন্তু একদমই লিখে লিখে করবো না, আমি জাস্ট রাফলি ক্যালকুলেশন গুলো করছি, তোরা বাদ বাকি বুঝতে পেরে যাবি আশা করি। দেখ, প্রথমেই বলেছে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 ও 3 লাখ টাকা দিয়ে মিনি বাস তৈরি করে, আর 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে যোগ দিলে শ্রীকান্ত আর সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। তাহলে
প্রথমে শ্রীকান্তের টাকাটা 4 মাস ছিল, তাহলে আমরা হিসাব করছি যে শ্রীকান্তের টাকাটা কদিন ছিল। শ্রীকান্ত, ঠিক আছে, প্রথমে 4 মাস ও ইনভেস্ট করেছিল কত, 2,40,000 টাকা, ঠিক আছে। কিন্তু তারপরে যেই পিটার যোগ দিল 81,000 টাকা নিয়ে, তখন শ্রীকান্ত আর সৈফুদ্দিন, আচ্ছা আমি এখানে প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বের করে নিই। শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন, 2,40,000 আর হচ্ছে 3 লাখ, 4টে শূন্য 4টে শূন্য কেটে গেল, 24 আর 30, 6 দিয়ে করলে হচ্ছে 4 আর 5। এবার 81,000 টাকা থেকে শ্রীকান্ত কত টাকা পাবে আমরা দেখি। আচ্ছা, 81,000 থেকে, যেহেতু বলেছে যে 81,000 থেকে ওরা ওদের মূলধনের অনুপাতে টাকাটা তুলে নেবে, তাহলে আমরা আনুপাতিক ভাগাড়ের মাধ্যমে এবার ক্যালকুলেশন করছি। 9,000, 4 9 36,000 টাকা, ঠিক আছে। আর সৈফুদ্দিন কত টাকা পাবে, সৈফুদ্দিন হচ্ছে 81,000 থেকে 5/9, 9,000, 5 9। আচ্ছা, এ পর্যন্ত এখানে প্রথমে আমরা শ্রীকান্ত আর সৈফুদ্দিনের যে মূলধনের অনুপাত সেটা বের করে নিলাম। তারপরে পিটার 81,000 টাকা নিয়ে যোগদান করার পর ওরা কি করেছিল, ওরা কিন্তু নিজেদের মূলধনের উপর টাকাটা তুলে নিয়েছিল। তো সেখান থেকে শ্রীকান্ত পেল 9,000 টাকা আর সৈফুদ্দিন পেয়েছিল কত, 4,500 টাকা। এবার আমরা দেখবো যে তিনজন যে ইনভেস্ট করেছিল মূলধন, সেখান থেকে আমরা প্রত্যেকে লভ্যাংশের অনুপাতটা বের করবো। এবার আমরা জানি যখনই আমাদের মিশ্র অংশীদারি কারবার নিয়ে আমরা কাজ করব, তখনই আমরা একটা ফর্মুলা ইউজ করবো। সেই ফর্মুলাটা কি, প্রফিট ইকুয়ালস টু, আমি আগেই বলেছিলাম, প্রফিট ইকুয়ালস টু টাইম ইনটু ইনভেস্টমেন্ট, তাই তো। তাহলে প্রথমে শ্রীকান্তরটা লিখি, লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত যেটাই বলি না কেন। প্রথমে শ্রীকান্তরটা যদি বলি, আমরা এখানে বের করব শ্রীকান্তটা, ঠিক আছে। এই যে প্রথমে 36,000 টাকা, শ্রীকান্ত তো প্রথমে ব্যবসা শুরু করেছিল কত টাকা নিয়ে, শ্রীকান্ত প্রথমে ব্যবসা শুরু করেছিল কিন্তু 2,40,000 টাকা নিয়ে, কিন্তু সেই 2,40,000 টাকাও রেখেছিল কতদিনের জন্য, 4 মাসের জন্য। 4 মাস পর কিন্তু ও সেখান থেকে 36,000 টাকা তুলে নেয় এবং বাদ বাকি টাকা তাহলে ও বাকি বছরের জন্য ইনভেস্ট করে। তার মানে কত, প্রথম 4 মাস ওর ছিল হচ্ছে 2,40,000 টাকা, সেখান থেকে 4 মাস পর ও 36,000 টাকা তুলে নিল, তাহলে বাকি যে টাকাটা থাকলো তাহলে সেটাও কতদিনের জন্য ইনভেস্ট করলো, 8 মাসের জন্য, তাই তো। তাহলে আমরা এখানে সেটাই লিখবো, প্রথমে 2,40,000, এটা 4 মাসের জন্য ছিল, তারপরে এখান থেকে ও তুলে নিল 36,000 টাকা, তাহলে 2,40,000 থেকে যদি ও 36,000 টাকা তুলে নেয় এবং সেটাকে 8 মাসের জন্য ইনভেস্ট করলো, তাহলে শ্রীকান্তর ইনভেস্টমেন্ট কত হলো আমরা এখানে দেখবো। 6 96, 2 3 4 হলো, প্লাস 3টে শূন্য বসে গেল, 4 4 শূন্য, 3টে শূন্য বসলো, 6 পরে 4 5 4 ইন্টু 8 মানে 2 3 4 প্লাস 32, 2,32,000। এই দুটো আমরা এবার যোগ করে দেবো, এখানে হচ্ছে 9,60,000, এটা 2,32,000। তাহলে প্রথমে 3টে শূন্য আমরা অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, 2,02,000 হয়ে গেল, 3 আর 6 9, 9 আর 2 11, 11,92,000 টাকা। এই হয়ে গেল হচ্ছে আমাদের শ্রীকান্তর ইনভেস্টমেন্ট। আচ্ছা, এখানে একটু ভুল হচ্ছে, আর দুগুণ এখানটায় 16 হবে, তাই তো, 16। তাহলে তাই যদি হয় তাহলে এখানে 2 লাখ হলো, 3 আর 6 9, 3 আর 6 9, 1 আর 6 7 আর 9 16, 6 থাকলো 1 আর 1 2। হ্যাঁ, এটা হয়ে গেল 26,92,000 টাকা হয়ে গেল শ্রীকান্তর ইনভেস্টমেন্ট, শ্রীকান্তর মূলধন। সিমিলারলি আমরা বের করবো সৈফুদ্দিনের মূলধন, তাহলে সৈফুদ্দিনেরটা আমরা এখানটা করে বের করছি,
সৈফুদ্দিন। আমি কোনো ভাষায় লিখছি না, কিন্তু তোরা কিন্তু অবশ্য করেই ভাষায় লিখবি, না হলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। সৈফুদ্দিনের প্রথমে আমাদের ইনভেস্টমেন্টে ছিল হচ্ছে 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা, 1 2 3 4, 3 লাখ টাকা আমাদের ছিল 4 মাসের জন্য, তাই তো? তারপরে কি করলো, 3 লাখ টাকার মধ্যে 45,000 টাকা ও তুলে নিল এবং সেটাকে ও বাদ বাকি যে 8 মাস তার জন্য ইনভেস্ট করে দিল। তাহলে 3 লাখ মাইনাস 45,000, আর সেটা 8 মাসের জন্য রইল। তাহলে এখান থেকে কি হবে, 3 4 12, 1 2 3 4 5 প্লাস 3টে শূন্য বসলো, 5 ঘর 5 5 5 ঘর 5, উপরে 2, এটা ইন্টু 8, তাহলে 0 4 203 204 3। তাহলে এটা কত হয়ে গেল, এখানে 4টে শূন্য, এখানে 4টে শূন্য, 4 1 2 3 4, তাহলে হচ্ছে 4 1 2 3 4 2 3। এইটা হয়ে গেল হচ্ছে আমাদের সৈফুদ্দিনের ইনভেস্টমেন্ট। আর লাস্ট বাকি থাকলো পিটার। পিটার 4 মাস পরেই কিন্তু ওদের সঙ্গে জয়েন করেছিল 81,000 টাকা নিয়ে। তাহলে পিটারের টাকাটা আমাদের 81,000 টাকাটা আমাদের 8 মাসের জন্যই হচ্ছে গিয়ে জমা ছিল। তাহলে এবার আমরা লিখবো পিটার, পিটারের মূলধন, পিটারের মূলধন তাহলে কত, এখানে হচ্ছে 81,000 ইন্টু 8। এই গেল হচ্ছে পিটারের মূলধন। আচ্ছা, আমার বোর্ডে এখন আর জায়গা নেই, আমাকে এটা মুছতে হবে। তার আগে আমি এটা একবার ভালো করে বলে দিই। তাহলে প্রথম শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত আমরা বের করে নিলাম। এরপরে আমরা কি করলাম, আমাদেরকে বলা হলো পিটার 4 মাস পর ওদের সঙ্গে যোগ দিল, এবং পিটার যে 81,000 টাকা ওদের সঙ্গে যোগ দিল, অমনি শ্রীকান্ত আর সৈফুদ্দিন ওরা যে অনুপাতে প্রথম ইনভেস্ট করেছিল সেই অনুপাতে কিন্তু ওরা 81,000 টাকা থেকে কিছু টাকা তুলে নিল 4 মাস পর। তাহলে আমরা দেখলাম 81,000 টাকা থেকে শ্রীকান্ত 36,000 আর সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নিল। এরপরে শ্রীকান্তর এবার আমরা মূলধন কত সেটা এবার বের করবো। তাহলে প্রথমে 2,40,000 মধ্যে শ্রীকান্ত 2,40,000 প্রথম 4 মাস ইনভেস্ট করলো, তার পরের 8 মাসে 36,000 টাকা ও সেখান থেকে তুলে নিল এবং সেটাকে বাদ বাকি 8 মাসের জন্য ইনভেস্ট করলো। তাই ওর ইনভেস্টমেন্ট আমাদের কত দাঁড়ালো, 26,92,000 টাকা। আর তারপরে আমরা কি দেখছি, সৈফুদ্দিন, সৈফুদ্দিন প্রথমে 3 লাখ টাকা নিয়ে 4 মাস ইনভেস্ট করেছিল এবং তারপরে সেখান থেকে 81,000 টাকা থেকে 3 লাখ টাকা থেকে 45,000 টাকা তুলে নিল এবং সেই টাকাটাকে 8 মাসের জন্য ইনভেস্ট করলো। তাই ওর কত হয়ে গেল, ইনভেস্টমেন্ট হয়ে গেল 32,40,000 টাকা। আর পিটার যে কিনা 4 মাস বাদে জয়েন করেছিল, সে 81,000 টাকাটাকে বাদ বাকি 8 মাসের জন্য ইনভেস্ট করে দিল। তাই ওর ইনভেস্টমেন্ট হয়ে গেল 64,08,000 টাকা। এবার ব্যাস আর কিছুই নেই। এবার আমাদের বলে দেওয়া রয়েছে যে আমাদের মোট লাভ হয়েছিল হচ্ছে 3,09,150 টাকা। তো এবার 39,150 টাকা, এবং সেখান থেকে কে কত টাকা পাবে সেটা আমাদেরকে হিসাব করতে বলা হয়েছিল। তো এবার আমরা কি করব, শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের এই যে মূলধন, এই তিনটের অনুপাত আমরা বের করে নেব এবং তিনটেকেই আমরা এবার 1 মাসের হিসেবে নিয়ে চলে গেছি। তাই আমাদের আর কোনো সমস্যা হবে না ক্যালকুলেশন করতে, খালি এই তিনটের অনুপাত বের করব এবং সেখান থেকে আনুপাতিক ভাগাকারের মাধ্যমে আমরা এই 39,150 টাকা থেকে প্রত্যেকের লভ্যাংশ বের করে নিতে পারবো। তাহলে আমরা এবার সেই স্টেপটা করি। আচ্ছা, মুভিং টু দ্য নেক্সট পার্ট। আমরা তিনজনের মূলধন বের করে নিয়েছি, এরপরে আমরা কি কি করব, আমরা এবার অনুপাতটা বের করব, ঠিক আছে? তাহলে আমি এখানটায় মুছছি। এবার হচ্ছে মূলধনের অনুপাত আমরা বের করে নেব। আমি প্রথমে শ্রীকান্তরটা লিখছি, সেটা কি 2592 000 32412 224 4813। তিনটের জন্যই প্রথমে 3 গুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। দেন এইগুলো আই গেস প্রত্যেকটাই আমাদের 8 দিয়ে চলে যাবে বোধ হয়, নাকি 4 দিয়ে, 24 19 16 32, হ্যাঁ 4 দিয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে 6 করা যাক, 6 24 19 4 16 32 8। এটা একটা হলো, ওটা হচ্ছে
3 এর পরে 81 3 3 তাহলে এখানে 0 হবে তাই তো। আর এটার জন্য যদি করি তাহলে হচ্ছে 16 1 6 2। এটাকে আর বারও যাবে, কত দিয়ে যাবে এবার আমরা একটু দেখি। 2 দিয়ে তো যাচ্ছে, আচ্ছা 2 দিয়ে কাটি তাহলে প্রথমে। আর কিছু দিয়ে কি যাবে? 9 দিয়ে তো এটাকে যাবে, 9 দিয়ে এটাকে কি যাবে? 63 18, হ্যাঁ আচ্ছা 9 দিয়ে 9 16 মানে এটাকেও যাবে মনে হচ্ছে। না এটাকে যাচ্ছে না। 5 + 1, আচ্ছা আচ্ছা এটাকে আমরা তো 162 দিয়েই প্রত্যেক কটাকে যাচ্ছে, এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা আসছে, তাহলে 0 হ্যাঁ এটাকে 5 দিয়ে গুণ করলে এটা আসছে, আর 162 দিয়ে প্রত্যেকটাকে আমরা গুণ করতে পারছি তাই তো। এবার কে কত টাকা পাবে আমাদেরকে জিজ্ঞেস করেছে। আমাদের লাভটা কত হয়েছিল? আমাদের লাভটা হয়েছিল 39,150 টাকা। তাহলে সেখান থেকে শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্তর জন্য হচ্ছে 4, 150 ইন্টু 4/10, যেহেতু 4 + 5 + 1 মানে 10, তাহলে এটা হয়ে গেল 4 5 20 0, আর থাকলো 2, 4 একে 4 এর পরে 5 6, 4 9 36 এর 6, আর থাকলো 3 12, আর 3 হচ্ছে 15। এই হয়ে গেল শ্রীকান্তর লভ্যাংশ। আচ্ছা এরপরে বাকি রইল হচ্ছে সৈফুদ্দিন আর পিটার। সৈফুদ্দিনেরটা আমরা লিখছি, সৈফুদ্দিন পাবে হচ্ছে 39। এটা অন্য কালি ইউজ করছি, হ্যাঁ এই পেনটা একটু ডিস্টার্ব করছে, সো একটা অন্য কালি আমাকে ইউজ করতে হচ্ছে। 39150 5/10, এটা সিমিলারলি 75 সে 5, আর থাকলো 4 15, আর 4 হচ্ছে 19, আর লাস্ট বাট নট দ্য লিস্ট পিটারের জন্য হচ্ছে 39,150 ইন্টু 71, তার মানে 3,115 টাকা। ব্যাস এই হয়ে গেল হচ্ছে আমাদের কি শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের লভ্যাংশ, আর আমাদের অঙ্কটাও কিন্তু এখানেই কমপ্লিট হলো। তো আশা করছি কারোর কোনো অসুবিধা নেই। আমি এখানে লাস্ট এরকম শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের প্রত্যেকের মূলধনটা বের করেছিলাম, এখানে হচ্ছে ওদের তিনজনের মূলধনের অনুপাত, আর সেখান থেকে আমি প্রত্যেকের লভ্যাংশটা বের করে নিলাম আনুপাতিক ভাগহারের মাধ্যমে। এবং প্রত্যেকবার আমি যেটা বলি অনুপাতের সময় ঠিক যেরকম ভাবে আমরা রাখবো সেরকম ভাবেই কিন্তু আমাদের উত্তরগুলোকে লিখতে হবে। অর্থাৎ শ্রীকান্তরটা যদি প্রথমে রাখি, শ্রীকান্তর মূলধনটা যদি প্রথমে রাখি তাহলে ওর মূলধনের অনুপাতটাই আমাদের প্রথমে বেরোবে, মানে এটাকে উল্টো পাল্টা করলে কিন্তু পুরো ব্যাপারটাই গন্ডগোল হয়ে যাবে, তো সেটা একটু মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের 11 অঙ্কটা, খুব সোজা একটা অঙ্ক। এবারে আমি 15 অঙ্কটা একবার করে দেখাচ্ছি, তাহলে আমরা 15 অঙ্কটা দেখি। আচ্ছা আমরা এবার 15 অঙ্কটা করবো, দেখি 15 অঙ্কটাতে কি বলা রয়েছে। 15 অঙ্কটাতে আমাদের প্রথমেই যেটা বলা রয়েছে অঙ্কে সেটা হলো পূজা, উত্তম আর মেহের যথাক্রমে 5,000 7,000 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, এটা প্রথম। দ্বিতীয়ত হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে, আর বছরের শেষে তাহলে যদি 6,960 টাকা লাভ হয় তাহলে সেখান থেকে কে কত টাকা পাবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। দেখ এই অঙ্কটাতে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু সময় কত সময়ের জন্য তারা টাকাগুলো রেখেছে তাহলে সেটা বলে দেওয়া হয়নি। আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে সময় বলে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে তারা 1 বছরের জন্য টাকাটা রাখছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকেই যেহেতু সমান একদম সময়ের জন্য টাকাটা রেখেছে, তাহলে আমরা কি জানি যদি প্রত্যেকে একই পরিমাণ সময়ের জন্য ইনভেস্ট করে তাহলে সেটা আমাদের কি ধরনের অংশীদারি কারবারের অঙ্ক হয়, সেটা আমাদের সরল অংশীদারি কারবারের অঙ্ক হয়। অর্থাৎ এখানে সময় নিয়ে আমরা বিশেষ কনসার্নই নই, ঠিক আছে। তাহলে আমরা এবার শুরু করে দিই, এবং আমি যেটা বলেছিলাম যে আমরা কিছু অঙ্ক পাবো যেখানে কিন্তু আমাদের ব্যবসার খরচ বাবদ কিছু টাকা প্রথমেই লাভ থেকে আমাদের সরিয়ে রাখতে হবে, এবং তারপরে বাদ বাকি টাকাটা আমরা
প্রত্যেকে লভ্যাংশ হিসেবে পেতে পারবো। তাহলে এটাও সেরকমই একটা অঙ্ক, খুব সোজা, আমরা দেখে নিই অঙ্কটা। আচ্ছা, আমরা এবার 15 অঙ্কটা করবো। দেখি 15 অঙ্কটাতে কি বলা রয়েছে। 15 অঙ্কটাতে আমাদের প্রথমেই যেটা বলা রয়েছে অঙ্কে, সেটা হলো পূজা, উত্তম আর মেহের যথাক্রমে 5,000, 7,000, 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, এটা প্রথম। দ্বিতীয়ত, হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে পাবে। আর বছরের শেষে তাহলে যদি 6,960 টাকা লাভ হয়, তাহলে সেখান থেকে কে কত টাকা পাবে সেটা আমাদেরকে লিখতে বলেছে। দেখ, এই অঙ্কটাতে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিন্তু সময়, কত সময়ের জন্য তারা টাকাগুলো রেখেছে তাহলে সেটা বলে দেওয়া হয়নি। আমি যেটা বলতে ভুলে গিয়েছিলাম যে যদি এরকম কোনো জায়গা থাকে যেখানে সময় বলে দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে তারা 1 বছরের জন্য টাকাটা রাখছে, এবং সেক্ষেত্রে প্রত্যেকেই যেহেতু সমান একদম সময়ের জন্য টাকাটা রেখেছে, তাহলে আমরা কি জানি যদি প্রত্যেকে একই পরিমাণ সময়ের জন্য ইনভেস্ট করে, তাহলে সেটা আমাদের কি ধরনের অংশীদারি কারবারের অঙ্ক হয়, সেটা আমাদের সরল অংশীদারি কারবারের অঙ্ক হয়। অর্থাৎ এখানে সময় নিয়ে আমরা বিশেষ কনসার্নই নই। ঠিক আছে, তাহলে আমরা এবার শুরু করে দিই। এবং আমি যেটা বলেছিলাম যে আমরা কিছু অঙ্ক পাবো যেখানে কিন্তু আমাদের ব্যবসার খরচ বাবদ কিছু টাকা প্রথমেই লাভ থেকে আমাদের সরিয়ে রাখতে হবে, এবং তারপরে বাদ বাকি টাকাটা আমরা প্রত্যেকে লভ্যাংশ হিসেবে পেতে পারবো। তাহলে এটাও সেরকমই একটা অঙ্ক, খুব সোজা, আমরা দেখে নিই অঙ্ক। তাহলে প্রথমেই আমরা কি করব, আমরা পূজা, উত্তম আর মেহেরের মূলধনের অনুপাতটা বের করে নেবো। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি। সিমিলারলি আমি এখানেও কিন্তু খুব শর্টে অঙ্কটা করব, জাস্ট প্রসিডিওরটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো এটা হচ্ছে এদের মূলধনের অনুপাত। পূজা কত টাকা দিয়েছিল? 5,000, উত্তম 7,000, আর মেহের হচ্ছে 10,000। অনুপাত 5:7:10 হয়ে গেল। আচ্ছা, এবারে বলেছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। এবার আমাদের যে টাকাটা লাভ হবে সেখান থেকে কিছু টাকা আমাদেরকে আগেই সরিয়ে রাখতে হবে। সেটা কত টাকা আমরা এবার হিসাব করব। প্রথম হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা। মাসিক খরচ বলেছে, খেয়াল রাখতে হবে, তার মানে 1 মাসের খরচ বলেছে। তাহলে আমরা যেটা বললাম, যেহেতু আমাদের কোনো সময় বলে দেওয়া নেই, তাহলে আমরা কি ধরে নেবো যে ব্যবসার জন্য আমরা কিন্তু 12 মাস বা 1 বছরের জন্য ইনভেস্ট করছি, তাহলে আমরা এখানে 1 বছরের খরচটা বের করব। তাহলে মাসিক খরচ বলে দেওয়া আছে 1 বছরের জন্য, যদি আমরা বের করি কারবার বাবদ খরচ, আমি এখানে লিখছি কারবার বাবদ খরচ, মানে মোট খরচ আর কি, যেটা সেটা হচ্ছে 125 ইন্টু 12 টাকা। এইটা হচ্ছে কারবার চালানোর জন্য টোটাল খরচ। আর সেকেন্ডলি, হিসাবপত্র রাখার জন্য পূজা আর উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। এরা দুজন মিলে 200 টাকা নয়, কিন্তু পূজাও 200 টাকা পাবে 12 মাস, প্লাস উত্তমও প্রত্যেক মাসে 200 টাকা পাবে। তাহলে হিসাবপত্র রাখার জন্য খরচ, হিসাবপত্র বাবদ খরচ বলে আমি লিখে রাখছি, হিসাবপত্র বাবদ খরচ কত? প্রথমে 200 টাকা পাচ্ছে পূজা 12 মাসের জন্য, প্লাস 200 টাকা পাচ্ছে উত্তম 12 মাসের জন্য। আচ্ছা, এটার কালিটা আবার সমস্যা করছে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, তো এখানে হচ্ছে 4,800 টাকা। তাহলে এবারে কি বলছে, আমাদের লাভ হলো কত বছরের শেষে? 6,960 টাকা, তাই তো? এবারে 6,960 টাকা থেকে আমরা প্রথমেই কারবার বাবদ খরচ আর হিসাবপত্র বাবদ খরচটা সরিয়ে রাখবো। কেন? এটা কারণ প্রতি বছরই লাগবেই আমাদের, আমরা আগে থাকতে যিনি ফিক্স, তাই আমরা এটাকে প্রথমেই সরিয়ে রাখছি। তাহলে আমাদের অবশিষ্ট লাভ কত আমরা সেটা বের করে নিচ্ছি। অবশিষ্ট লাভ, ঠিক আছে, অবশিষ্ট লাভটা আমাদের কত হবে? 6,960 মাইনাস এখানে হচ্ছে আমাদের 1,500 টাকা, প্লাস 4,800 টাকা, মাইনাস তাহলে এটা আমাদের হয়ে গেল 660 টাকা।
এই যে 660 টাকা আমাদের বেঁচে থাকলো, এইটাকে এবার কি হবে, পূজা, উত্তম আর মেহের এই তিনজনের মধ্যে আমরা ভাগ করে দেবো। তাহলে ব্যাস আর কিছুই না। এবার এই 660 টাকা থেকে আমরা আনুপাতিক ভাগ হারের মাধ্যমে তিনজনের মধ্যে লভ্যাংশটা বন্টন করব। কিরকম আমরা এখানে করি, তাহলে পূজা কত টাকা পাবে, আমাদের কাছে আছে হচ্ছে 660 টাকা, ঠিক আছে 660 টাকা। আচ্ছা, একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে আমাদের বলা হয়েছে কি, যে বছরের শেষে যদি আমাদের এই 6,960 টাকা লাভ হয়, তাহলে কে কত টাকা করে পাবে, তাই তো? কিন্তু আমরা দেখছি পূজা কিন্তু এখানে 12 মাস একটা 200 টাকা করেও পাচ্ছে, তাহলে এক বছরের শেষে ও এই 2400 টাকাও কিন্তু পাবে। তাহলে এই 660 টাকা থেকে আমরা পূজার লাভটা লিখবো 660 ইন্টু এখানে হচ্ছে আমাদের 5 আর সাথে 12 আর হচ্ছে 10, তাই তো? তার মানে 5/12 প্লাস 10 মানে হচ্ছে 22, এটাকে আমরা 22 দিয়ে কাটতে পারবো, 30, 3 5 15, 150 টাকা। এটা হচ্ছে আমাদের এই যে অবশিষ্ট লাভ, এখান থেকে পূজার ভাগ। কিন্তু এর সঙ্গে তো পূজা 12 মাস একটা টাকা পাচ্ছে হিসাবপত্র মেনটেন করার জন্য, প্রত্যেক মাসে 200 টাকা করে, তাহলে সেটাও তো আমাদেরকে এর সঙ্গে যোগ করতে হবে। তাহলে সেটা কত, 2400 টাকা প্লাস 2400। তাহলে পূজা কত টাকা পাচ্ছে, 5 2, পূজা কিন্তু পাচ্ছে টোটাল 2550 টাকা। সিমিলারলি উত্তমের যদি আমরা হিসেব করি, তাহলে উত্তমও এই 660 টাকা থেকে, আচ্ছা এখানে আমি বাউন্ডারি করে দিই, হ্যাঁ, উত্তমও এই 660 টাকা থেকে কিছু টাকা পাবে, আর ও কি পাচ্ছে, সারা বছরে টোটাল 2400 টাকা পাচ্ছে হিসাবপত্র রাখার জন্য, তাই তো? তাহলে এটাকে হচ্ছে 210 প্লাস 2400, এখানে আছে 210, তার মানে 10 6 2, ও পাচ্ছে হচ্ছে 2610 টাকা। আর লাস্টে রয়েছে হচ্ছে আমাদের মেহের, মেহের তো আলাদা করে আর কোনো টাকা পাচ্ছে না, ও খালি এই যে অবশিষ্ট লাভ এখান থেকেই ওর লভ্যাংশটা পাবে। সেটা কত, সেটা হয়ে গেল 300 টাকা, 300 টাকা। ব্যাস আমাদের উত্তর বেরিয়ে গেল। ব্যাস এই ছিল আমাদের অঙ্ক। তাহলে কি হলো, আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে পূজা, উত্তম আর মেহের কত টাকা করে ইনভেস্ট করছে, সেখান থেকে আমাদের একটা ফিক্সড খরচ প্রত্যেক মাসে ছিল, একটা কি কারখানা কারবার বাবদ খরচ, যেটা আমাদের প্রত্যেক মাসে ছিল হচ্ছে 125 টাকা করে, আর একটা ছিল হিসাবপত্র বাবদ, হিসাবপত্র রাখার জন্য আমাদের পূজা আর উত্তমকে কিন্তু প্রত্যেক মাসে 200 টাকা করে দেওয়া হচ্ছিল। তাহলে আমরা প্রথমে সেইটা ক্যালকুলেট করে নিলাম যে কত টাকা, আর আমরা সেটাকে যে টোটাল লাভ আমাদের বছরের শেষে হচ্ছে সেখান থেকে প্রথমেই বাদ দিয়ে দিলাম, এবং সেখান থেকে বাদ দিয়ে দেওয়ার পরে দেখলাম যে আমাদের হাতে থাকছে 660 টাকা। সেই 660 টাকা থেকে আমরা পূজা, উত্তম আর মেহেরকে তাদের মূলধনের অনুপাত অনুযায়ী তাদেরকে হাতে টাকাটা দিলাম, এবং তার সঙ্গে পূজা আর উত্তম আরো 2400 টাকা করে বেশি পেলো। কেন বেশি পেলো, কারণ ওরা এখানেই কিন্তু 200 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছিল হিসাবপত্র রাখার জন্য। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, এই আমাদের অঙ্ক ছিল। ব্যাস, আমি তাহলে 11 আর 15 অঙ্কটা তোদের প্রত্যেককে করিয়ে দিলাম। সাজেশনের বাদ বাকি অঙ্কগুলো তোরা নিজেরা বাড়িতে চেষ্টা করবি, এবং তোরা প্রত্যেকেই পেয়ে যাবি আশা করি, তার কারণ এই দুটো সব থেকে বড় অঙ্ক ছিল মোটামুটি ভাবে, এবং বলা যেতে পারে এই দুটো অঙ্কের মধ্যে দিয়ে কিন্তু আমরা যে দু ধরনের অঙ্ক প্রধানত আসে পরীক্ষায় সেগুলো শিখে রাখলাম। আর তাহলে বাদ বাকি অঙ্কগুলো আমাদের কাজ হবে বাড়িতে প্র্যাকটিস করা। আর যেটা বললাম যে 2024 সালে যেহেতু আমাদের এই অংশীদারি কারবার পরীক্ষায় আসেনি, অংশীদারি কারবার থেকে একটা প্রশ্ন আমাদের আসেনি, তো সেই জন্য এবছর কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে। তোরা খুব ভালো করে চ্যাপ্টারটা প্র্যাকটিস কর। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা টেস্ট পেপারও সলভ করব, তাই সেগুলো দেখতে হলে কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস এন্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।